আসসালামু আলাইকুম। তো তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য নিয়ে শুধু আলোচনা করব না, আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব বাকি যে টাইপগুলো আছে আমরা সব টাইপ নিয়েই কি কনসেপ্ট ক্লিয়ার করব এবং পাশাপাশি যে প্রবলেম থাকতে পারে প্রবলেম সলভিং করব, ম্যাথমেটিক্যাল টার্ম সলভিং করব। ঠিক আছে? তো আমি এই ভিডিওর মাধ্যমেই মানে এই ভিডিওতেই সবকিছু কভার করে দিব বা বাকি টাইপগুলো, কারণ বাকি টাইপগুলো কি খুব ছোট ছোট বিষয়, ছোট ছোট টাইপ। তো আশা করি এই ভিডিওতেই শেষ হয়ে যাবে, আর এই ভিডিওতে না শেষ হলে সর্বোচ্চ কি আরেকটা ভিডিও আসতে পারে। তো তার আগে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি আমরা কনসেপ্ট ক্লিয়ার করার পরে বা এই যে টাইপগুলোর যে বিষয়ে আলোচনা করার পরে আমরা যে ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতেছি, ছোট ছোট বলতে আমরা বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেমই করতেছি, কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে এই প্রবলেমগুলো করা মানেই সব কিছু শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা এরপর বোর্ড কোশ্চেন সলভ করব, বিভিন্ন কলেজে আসা কিছু প্রশ্নও সলভ করব। ঠিক আছে, ওকে, শুরু করা যাক। আমরা এরপর বোর্ড কোশ্চেন সলভ করবো, একদম ইচ অ্যান্ড এভরি টপিক সব কিছু সুন্দরভাবে কভার করবো। ঠিক আছে, তো এখন দেখা যাক এখানে কি বলছে, যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্যের মধ্যে কি বলছে। আমি কয়েকটা সংজ্ঞা লিখেই রাখছি, আমি নিজেই লিখছি, কিন্তু দেখা যায় যে পরে সময় সাপেক্ষ, এই জন্য আমি আগে লিখে রাখছি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কি কি জানবো। প্রথমে আমরা জানবো যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। এই যে প্রথমে এখানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা আমরা জানবো, তড়িৎ ক্ষেত্রটা আসলে কি। তারপর আমরা তড়িৎ প্রাবল্যটা কি এটা দেখবো। আর তোমাদের বই তড়িৎ বলরেখা নিয়ে আছে, এই যে এখানে এখানে তড়িৎ বলরেখা নিয়েও আমরা কি আচ্ছা বলরেখা নিয়েও আমরা কি ডিসকাশন করবো, এগুলো আসলে কি। তো এখানে দেখো কি বলছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তড়িৎ কোনো চার্জিত অথবা আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে তাকে, অর্থাৎ ওই অঞ্চলকে সেই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। তড়িৎ ক্ষেত্র তাহলে কাকে বলে? কোনো একটা চার্জিত বস্তু, মনে করো কি মনে করতে পারো, এটা একটা কি কোনো একটা চার্জিত বস্তু, সাপোজ কিউ একটা চার্জ। ঠিক আছে, মনে করো কিউ চার্জ। এই চার্জিত বস্তুর চারপাশে একটা অঞ্চল আছে না, একটা অঞ্চল আছে। কোন অঞ্চল? মনে করো এখানে একটা কিউ চার্জকে রাখছো, এখন এইখানে আরেকটা চার্জকে আনলা, তখন কি আকর্ষণ বল অনুভব করলো? সাপোজ এইখানে একটা আনলা, আকর্ষণ বল অনুভব করলো। অর্থাৎ এইখানে মনে করো একটা চার্জিত বস্তু, এখানে একটা চার্জিত বস্তু আনলা, আকর্ষণ করলো না? আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা কিছু করবে তো, তাই না? পজিটিভ আনলে বিকর্ষণ করবে, নেগেটিভ আনলে আকর্ষণ করবে, তাই না? তো এখন এইখানে যদি রাখো বা এইখানে যদি রাখো তখন কি হবে? তখন আকর্ষণ করবে। এইখানে যদি রাখো আকর্ষণ করবে, এইখানে রাখলেই আর আকর্ষণ করবে না। তার মানে এটা যতটুকু পর্যন্ত কি আকর্ষণ বা বিকর্ষণ করবে ততটুকু পর্যন্ত অঞ্চলটাকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। যেমন তোমরা চুম্বক নিয়ে অবশ্যই খেলাধুলা করছো, চুম্বকের মধ্যে কি হয় যে চুম্বকের একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এখানে যদি একটা চুম্বক রাখো তখন কি হয়, এখানে একটা লোহার জিনিস রাখলে আকর্ষণ করে, এখানে রাখলে আকর্ষণ করে, একটু দূরে রাখলেই আকর্ষণ আর করে না। এই যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই অঞ্চলকে কি বলে? সেই অঞ্চলকে বলে তড়িৎ ক্ষেত্র। আশা করি বুঝছো, আর আর কিছু বোঝানোর কারণে। মনে করো এই যে এই অঞ্চল ব্যাপী আকর্ষণ বা বিকর্ষণ করে, ঠিক আছে, এই অঞ্চল ব্যাপী, এর ভিতরে রাখলে আকর্ষণ করে, এর ভিতরে রাখলে আকর্ষণ করে, কিন্তু এর বাইরে রাখলে আর আকর্ষণ করে না। তার মানে কি এই এই অঞ্চলটাকে বলে কি তড়িৎ ক্ষেত্র। ওকে, ক্লিয়ার। এরপরে দেখো কি বলছে, যে তড়িৎ প্রাবল্য কাকে বলে। এখানে বলছে যে খুবই ক্ষুদ্র মানের একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে সেই আধানটির উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। উক্ত বল তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর ক্রিয়া করে। তাহলে কি বলছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি রাখি, কি বলছে এখানে, মনে করো এখানে একটা পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ একটা চার্জ, এইখানে একটা পজিটিভ চার্জ, তাই না? এই পজিটিভ, মনে করো পজিটিভ কিউ পরিমাণ চার্জ, ঠিক আছে, ঠিক আছে, পজিটিভ কিউ পরিমাণ চার্জ। এটার কারণে কি, এটার কারণে মনে করো কি হয়েছে, তড়িৎ ক্ষেত্র মনে করো এতটুকু পর্যন্ত তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি তড়িৎ ক্ষেত্র মনে করো। এই কিউ পরিমাণ চার্জের কারণে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হইলো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ক্ষুদ্র মানের বা একক মানের অথবা কি ক্ষুদ্র মানের একটা চার্জকে যদি নিয়ে আসো এটার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে যদি নিয়ে আসো, তখন তখন কি হয়, এর উপর যে বল প্রযুক্ত হয় সেটাকেই বলে তড়িৎ প্রাবল্য। মানে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধানকে অথবা ক্ষুদ্র মানের মানে এক মানের একটা আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনো, তাহলে যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে সেটি কি, সেটি হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। কিছু বুঝছো? কিছু বুঝছো? আশা করি তোমরা বুঝছো, আশা করি কি বুঝছো। মনে করো এখানে এই একক মানের আধানকে আনলে কি হয়, মনে করো এফ বল প্রযুক্ত হয়, যে বল প্রযুক্ত হয় ওটাকেই তড়িৎ প্রাবল্য বলে না? হ্যাঁ, যে বল প্রযুক্ত হয় ওটাকেই তড়িৎ প্রাবল্য বলে। মনে করো এফ, এফ বল প্রযুক্ত, আমরা কি জানি, এফ ইকুয়াল কি জানি, আমরা আগে শিখছিলাম কুলম্বের সূত্র অনুসারে, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, জানতাম না? আর স্কোয়ার জানতাম না? হ্যাঁ অবশ্যই জানতাম। এটাকে দেখো তো কি লেখা যায়, সমান সমান কে ঠিকই আছে, কিউ ওয়ান মনে করো এই যে কিউ, ঠিক আছে, ঠিক আছে, আর কিউ টু মনে করো এক, তার মানে ওয়ান, বাই নিচে এদের মধ্যে দূরত্ব মনে করো আর, তার মানে আর স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পাইলাম, দেখো তো, ইকুয়াল টু কি পাইলাম, ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, তাই না? এটাই পাইছিলাম না? তো এই এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। তার মানে এই যে
কি খুবই ক্ষুদ্র মানের একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে এটি যে বল অনুভব করে এই বলটা অনুভব করে, ঠিক আছে, একেই তড়িৎ প্রাবল্য বলে। এটাকে লেখা যায় কি কে কিউ বাই আর স্কোয়ার। এটাই মূলত কি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা যায়, কি দ্বারা? ই দ্বারা। তাহলে আমরা অতএব কি লিখতে পারি? ই ইকুয়াল মানে তড়িৎ প্রাবল্য ইকুয়াল কি কে কিউ বাই কি আর স্কোয়ার। এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি খুব ভালোভাবে মনে রাখতে হবে। কিভাবে সূত্রটা আসলো আমরা কিন্তু একদম প্রতিপাদন করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। কে কিউ বাই আর স্কোয়ার আমি আরো ভালো করে লিখি, ই ইকুয়াল টু কি কে ইন্টু কিউ বাই কিউ ওয়ান বা কিউ যে কোনো একটা বাই আর স্কোয়ার। কিছু বুঝছো? অবশ্যই বুঝার কথা, কেন বুঝবে না? অবশ্যই বুঝার কথা। এটাই হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। ওকে, এর পরেরটাই কি বলছে দেখো, এরপরে যেটা বলছে দেখো, একটু দেখো, আমরা কি করব একটু জাস্ট দেখবো কি বলছে পরে। দেখো তো, কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। তড়িৎ বলরেখা কাকে বলে? এই যে কোনো আধানকে যদি রাখি আমরা তড়িৎ ক্ষেত্রের, সেটি যেদিকে ক্রিয়া করে সেটি হচ্ছে কি তড়িৎ বলরেখা। এটা কিভাবে বুঝবো? মনে করো কি পজিটিভ যদি কোনো একটা রাখো, মনে করো কি এখানে পজিটিভ, এখানে পজিটিভ যখন থাকবে তখন এটি কি ক্রিয়া করবে কোন দিকে? কোন দিকে পরিভ্রমণ করবে? এই দিকে পরিভ্রমণ করবে, এইদিকে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এটা সোজা হবে, ঠিক আছে, এইদিকে 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 এইদিকে, এই যে কি হবে? বাইরে চলে যাবে, ঠিক আছে। এগুলাই হচ্ছে তড়িৎ বলরেখা। আশা করি বুঝছো, আর বেশি কিছু বোঝানো লাগবে না। এগুলা কি তড়িৎ বলরেখা। আবার এটা যদি নেগেটিভ থাকে তখন কি হবে বলো তো? এইদিকে আসবে, ঠিক আছে, এটার দিক কি হবে? এটার দিকগুলো ভিতরে আসবে। এগুলাই মূলত তড়িৎ বলরেখা, ঠিক আছে। আর কিচ্ছু জানা লাগবে না এখান থেকে। ওকে ওকে, আর কি কিচ্ছু জানা লাগবে না। এখন এরপরে আমাদের কি আছে? আচ্ছা, এরপরে আমাদের একটা ম্যাথ দেয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদের একটা ম্যাথ দেয়া আছে, আমরা চলো এটা হচ্ছে ম্যাথ নাম্বার 9, ঠিক আছে। 9 নাম্বার ম্যাথ এটা দেয়া আছে। আগের লেকচারগুলোতে 8 নাম্বার পর্যন্ত ম্যাথ করা হয়েছে। এখন দেখো কি বলছে, যে কি বলছে এখানে, যে তো 10 মানের মানে 10 কুলম মানের আধান থেকে 5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কত? কি বলছে? 10 কুলম মানের আধান থেকে 5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কত? তো এটা সমাধান কিভাবে করব আমরা? দেখো তো কিভাবে সমাধান করব। দেখো সমাধান কি করব বলো তো, কি করব? আমরা কি জানি? আমরা জানি কি জানি? তড়িৎ প্রাবল্য কত? তড়িৎ প্রাবল্য ইকুয়াল কি কে ইন্টু কিউ বাই কি আর স্কোয়ার। এটা জানি না। এখানে দেখো তো, এখানে কে কত? কে আমরা জানি না, 910.9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা কি ধ্রুবক? এটা যদি না জেনে থাকো মুখস্থ রাখবে, এটা সব সময় কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কে ইকুয়াল 910.9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর কিউ কত? কিউ 10 কুলম দেয়াই আছে। আর কত? আর 5 মিটার দেয়াই আছে। মানটা এখানে বসাই দিই, কি এর মান 9 × 10.9 গুণন কিউ এর মান কত 10, এখানে কি 5, ঠিক আছে, 5 স্কোয়ার, তাই না? তাহলে 9 × 10⁻9 × 10 আর নিচে কি 5 5 25। ক্যালকুলেটরে দাও, দেখবা যে এখানে একটা কি আসবে, মান আসবে, ঠিক আছে। এখানে কি আসবে? মান আসবে। আর এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। ওকে, এটাই তড়িৎ প্রাবল্য। এটার একক কি হবে? একক নিউটন পার কুলম। একক কি? নিউটন পার কুলম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়টা পুরোপুরি এটার ভিন্ন, ঠিক আছে। এটা যতটুকু পর্যন্ত করছো সেটা তো করছোই, ঠিক আছে। এই যে এটা পুরোটা একটা ভিন্ন বিষয় ডিসকাশন, ঠিক আছে। এই কনসেপ্টটাও তোমাদের মাথায় রাখা লাগবে। এটা এমসিকিউ সিকিউ বিভিন্ন জায়গায় এই কনসেপ্টটা কাজে লাগবে। এই বক্স করা অংশটুকু দেখো, যখন পজিটিভ আর পজিটিভ হয় তখন কি হয়? তখন এটা তড়িৎ বলরেখা কোন দিকে কাজ করে? দেখো তড়িৎ বলরেখা বাইরে যায় না। আমরা আগে দেখছিলাম না যে পজিটিভ থাকলে বাইরের দিকে তীর চিহ্নগুলো চলে যায়, আর নেগেটিভ থাকলে ভিতরের দিকে আসে, তাই না? এটা আগের যে স্লাইডটা ছিল সেখানে দেখো, ঠিক আছে। এটা যখন দুটো পাশাপাশি যখন দুটো পজিটিভ চার্জ থাকবে তখন কি হবে? দেখো এটা পরস্পরকে কি পরস্পরের মধ্যে মানে সংযুক্ত হবে না, ঠিক আছে। এরা ধাক্কা দিয়ে দিয়ে চলে যাবে, এই বলরেখা এদিক যাবে, এইদিক যাবে, এইদিক যাবে, এইদিক যাবে, এইদিক, কিন্তু একে অপরকে ছেদ করবে না কখনো। এরাও এদিকে যাবে ধাক্কা খেয়ে খেয়ে, ঠিক আছে। কারণ হচ্ছে কি পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে। নেগেটিভ যদি থাকতো তখন নেগেটিভটা এই তীর চিহ্ন ভিতরের দিকে হইতো, কিন্তু পরস্পরকে কখনো কি করতো না, পরস্পরকে একে অপরকে ছেদ করতো না, ঠিক আছে। আর যদি পজিটিভ নেগেটিভ হয় তখন এরকম হবে, এরা বাইরে যাবে, এরা আবার আকর্ষণ করে এদিকে টানবে, ঠিক আছে। এই যে এটাকেও টানার চেষ্টা করবে। ক্ষেত্র যেহেতু এদিকে তড়িৎ প্রাবল্য কম, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য কমের কারণে এরা এইদিকেই চলে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপর দেখি কি আছে।
আচ্ছা, এইবার আমাদের যে ম্যাথটি দেওয়া আছে, দেখো আমরা ম্যাথটি তুলে নিছি, কারণ হচ্ছে ম্যাথটি তুলতে যে সময় যায় আমরা চাই না যে এই সময়টা অপচয় হোক। তো ম্যাথটি দেখো কি বলছে যে তোর কোনো তড়িৎ ক্ষেত্রে দুটি আধান +20 মাইক্রোকুলম ও 8 মাইক্রোকুলম পরস্পর থেকে 40 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে। দেখো এইখানে কিন্তু নতুন বিষয় আসছে, একটা হচ্ছে কি মাইক্রোকুলম আছে, সেন্টিমিটার আছে, ঠিক আছে। এরপর বলছে যে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটা কিভাবে হবে? আমরা তো এতক্ষণ জানতাম কি যে তড়িৎ প্রাবল্য কি কে ই ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, একটা চার্জ থাকতো, এখন আবার দুটো চার্জ, এখানে কি হবে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি, চলো। তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমে দেখবো যে সমাধান লিখব। সমাধান কি? তো সমাধান আমরা কি জানি, আমরা জানি কি, আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু কি কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখন এখানে এরা যেটা বলছে যে আমরা একটু চিত্র এঁকে দেখার চেষ্টা করি, এরকম থাকবে সংযোগ সরলরেখা। সাপোজ এখানে আছে +20 মাইক্রোকুলম, ঠিক আছে, এই যে এখানে, আর এখানে আছে কি, এখানে কি আছে 8 মাইক্রোকুলম। এখন বলছে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে, সংযোগ সরলরেখা এটা পুরোটা কি মনে করো 40 সেন্টিমিটার, ঠিক আছে, এটা ঠিক মধ্যবিন্দুতে, মানে এইদিকে আছে কি 20 সেন্টিমিটার, এইদিকে কি আছে 20 সেন্টিমিটার, এইখানে এইখানে কি, এইখানে তড়িৎ প্রাবল্য কত? তো তাহলে আমরা কি করব, তাহলে দেখো আমরা কি করতে পারি বলো তো, এখানে একটু চিন্তা করো, একটু জাস্ট চিন্তা করে দেখো যে কি করা যায়। চিন্তা করতেছো তোমরা? চিন্তা কি করতেছো তোমরা? দেখো আমরা প্রথমে এটার জন্য এই পর্যন্ত তড়িৎ প্রাবল্য বের করব, এখান থেকে এতটুকু পর্যন্ত তড়িৎ প্রাবল্য, মনে করো এটা কিচ্ছু নাই আর, ঠিক আছে, এতটুকু তড়িৎ প্রাবল্য মনে করো ই ওয়ান ইকুয়াল টু, তাহলে কি লিখবো, ই1 ইকুয়াল টু কে ইন্টু কিউ, কত কিউ হচ্ছে 20 মাইক্রোকুলম। আচ্ছা আমরা মাইক্রোকুলমকে কুলমে নিয়ে যাব, মাইক্রোকুলমকে কুলমে কীভাবে নিয়ে যায়, তোমরা নিশ্চয়ই দেখছো প্রথম অধ্যায় কি ডেসি সেন্টি মিলি মাইক্রো, মিলি হচ্ছে কি 10⁻³ মাইক্রো কি 10⁻⁶, তাই না? তাহলে 20 ইন্টু 10⁻⁶, এটা হচ্ছে কুলম্ব, ঠিক আছে, ঠিক আছে। সেন্টিমিটার থেকে কীভাবে নেওয়া যায়? আচ্ছা দুঃখিত, এখানে দেখো সেন্টিমিটার দেয়া আছে, না, সেন্টিমিটার দেওয়া থাকলে কি করা যায় বলো তো, সেন্টিমিটার দেওয়া থাকলে কি করা যায়, 10⁻⁶ দিয়েই তো গুণ করতে হবে, তাই না? 10⁻⁶ করলেই নাকি সেন্টিমিটার মিটারে চলে যাবে, বোঝো নাই? মানে কুলম থেকে দেখাও, সেন্টিমিটার না, কুলম থেকে কি ডেসি সেন্টি মিলি মাইক্রো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, এটা আছে কি ডেসি সেন্টি মিলি মাইক্রো, মিলি হচ্ছে কি 10⁻³ না, মাইক্রো হচ্ছে 10⁻⁶। তাহলে এই যে এখানে মাইক্রোকুলম, তো কুলম থেকে কুলম্বে নেওয়ার কারণে নিব আমরা কিভাবে 10⁻⁶ দ্বারা গুণ করে। আমরা সেন্টিমিটারে গেছি কেন, দুঃখিত, আমরা সেন্টিমিটারে কেন যাব, আমরা এটাকে মাইক্রোকুলম থেকে কুলমে নিচ্ছি, মাইক্রোকুলম থেকে কুলমে নিতে গেলে কি 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়, কারণ আমরা কি জানি ডেসি সেন্টি মিলি, মিলি হচ্ছে 10⁻³ মাইক্রো হচ্ছে কি 10⁻⁶, এটা দিয়ে গুণ করছি, ঠিক আছে, বাই আর স্কোয়ার কত, এখানে 20 সেন্টিমিটার আছে না, সেন্টিমিটারকে মিটারে কিভাবে নেয় 20/100, তাই না? এভাবে না, সেন্টিমিটারকে মিটারে নিয়ে স্কোয়ার করে দিছি, ঠিক আছে। তাহলে কে এর মান বসাবো 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার বা কুলম স্কোয়ার, এসআই এককে হচ্ছে, এটা ওই যে কুলম হচ্ছে, ঠিক আছে 10⁻⁶। আর এখানে কি 0.2 না, এটাকে ভাগ করলে 0.2 না, 0.2কে স্কোয়ার করলে কি হয় 0.2 স্কোয়ার, এখানে একটা মান আসবে না, অবশ্যই আসবে, এখানে যে মানটা আসবে কি নিউটন পার কুলম এককে আসবে, ঠিক আছে। এখন আমরা ঠিক একইভাবে আমরা এটার কারণে যে এটা হয়, এটার এই 8 মাইক্রোকুলমের কারণে এখানে তড়িৎ প্রাবল্য কত হয় সেটা বের করব, ই2 কি, ঠিক একইভাবে কে ইন্টু কি কিউ বাই আর স্কোয়ার, তাই না? এখান থেকে কি হবে ইকুয়াল টু কি, কে এর মান কত 9 × 10⁻৯, এই যে এখানে কিউটা কি 8 মাইক্রোকুলম, ওই একইভাবে 8 × 10⁻6, কেন দিলাম 10⁻6 ওটা তো তোমরা এখানে বুঝছোই অলরেডি। আর 0. এখানেও কি 0.2, এই যে সেন্টিমিটারকে মিটারে আমরা নিছি, এখানে যেভাবে এখানেও সেভাবে, ঠিক আছে, ওকে। এখন এটার যে মানটা আসবে, এই দুটো মান আমরা যোগ করব, এটার কারণে একটা তড়িৎ প্রাবল্য, এটার কারণে একটা তড়িৎ প্রাবল্য। এখন তাহলে এটা কি করবে এই মধ্যবিন্দুতে, অতএব মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে, কত হবে, ই ইকুয়াল টু কি, এটা কিছু না, ইকুয়াল টু ই1 প্লাস ই2, এই যে এটার যে মানটা আসছে এটা, প্লাস এখানে যে মানটা আসবে ক্যালকুলেটর চাপ দিলে এটা, ঠিক আছে, এটার মোট মান যত তত নিউটন পার কুলম, এটাই হচ্ছে কি আনসার। আশা করি তোমরা বুঝছো। তো এরপরে দেখা যাক কি আছে।
হ্যালো বন্ধুরা, এইবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। কুলম্বের সূত্র যেরকম ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা একদম সেম পরিমাণ মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো আমরা এখানে কি করছি, আমরা এখানে একদম 7 স্টার দিয়ে রাখছি। ঠিক আছে, কি করছি 7 স্টার, মানে এটা তোমাদের লাগবেই। এটা কি তোমাদের প্রশ্নে সবসময় সৃজনশীলে থাকবে, কোথায় শূন্য বল অনুভব করবে, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোথায় নিরপেক্ষ বিন্দুর অবস্থান, মানে এ ধরনের প্রশ্ন থাকবে। এই ধরনের প্রশ্নগুলো করার জন্য আমাদের জাস্ট দুটি কনসেপ্ট মনে রাখা লাগবে। কয়টি কনসেপ্ট? জাস্ট দুটি কনসেপ্ট যদি তুমি মনে রাখতে পারো, এই দুটি কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে তুমি বোর্ড কোশ্চেন সবগুলো একদম সব সলভ করতে পারবে, কোনো বাধা পাবো না। ঠিক আছে, তো দেখা যাক আমাদের দুটি কনসেপ্ট কি কি, মানে এই দুটি বিষয় কি কি। এই দুটি বিষয় হচ্ছে কি কি হবে, যে মনে করো কি করতে পারি, যে প্রথম ক্ষেত্রে কি আমরা কি লিখবো দেখো। আচ্ছা, আমরা এটা ব্ল্যাক পেন দিয়ে লিখি। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কি আমরা প্রথম যে কনসেপ্টটা আছে, ঠিক আছে, এটা কি সম চিহ্নের কি চার্জ বা আধানের ক্ষেত্রে। কি বলতেছি তোমরা কিছুই বুঝো না আমি জানি। দেখো কি হবে, নিরপেক্ষ বিন্দুর অবস্থান কোথায় হবে, আমরা তো অলরেডি এইটা এ ধরনের একটা ম্যাথ করছিলাম আমরা, তাই না? যে এরকম দেখো, একটু মনে আছে কিনা দেখো, এরকম একটা চার্জ থাকবে Q1, এরকম একটা চার্জ থাকবে কি Q2। ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব একটা দেয়া রাখবে। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব কি দেয়া থাকবে, কি দেয়া থাকে মনে করো, মধ্যবর্তী দূরত্ব R বা D, সাপোজ D দেয়া থাকে, ডিস্টেন্স। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় আর দুটি চার্জ যদি এইখানে ক্রিয়া করে, তো আমরা একটা ম্যাথ এরকম করি নাই যে এদের সংযোগকারী সরলরেখার কোথায় রাখলে শূন্য বল অনুভব করবে, এরকম একটা ম্যাথ করছিলাম না? অবশ্যই করছিলাম, তোমরা নিচের আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝবে যে এরকম একটা ম্যাথ করছিলাম। তো সেই একই ধরনের ক্ষেত্রে, সেই একই ধাঁচের ক্ষেত্রে যে কি এরকম যদি চার্জ থাকে, তো তখন আমরা কি বলছিলাম যে এটা পজিটিভ এটা নেগেটিভ, নাকি এটা পজিটিভ এটা পজিটিভ হলে কি হবে। আচ্ছা, যদি আমরা বলেও থাকি তখন কি হবে, এটা পজিটিভ যদি হয়, অথবা এটা নেগেটিভ দুটো যদি সম ধর্মের হয় বা সমান চিহ্নের হয়, তখন এক ধরনের হবে। দুটো যদি বিপরীত চিহ্নের হয়, এটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ, এরকম হলে আরেক ধরনের হবে। তো আমরা দুই ধরনের ক্ষেত্রে কি কি হবে সেটা আমরা একটু দেখব। যে এরকম দুটো চার্জ দেওয়া থাকবে, মনে করো সমচিহ্নের, পজিটিভ দিয়ে আমরা করতেছি, নেগেটিভ দিয়েও ঠিক একইভাবেই হবে। ঠিক আছে, ধরো দুটি চার্জ, এটা কিউ পজিটিভ চার্জ, একটা +5 কুলম আর এটা হলো +10 কুলম, এরকম মনে করো পজিটিভ। তো তারা যদি এত দূরত্বে থাকে, তাহলে এদের সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে কোথায় একটি চার্জকে রাখলে সেটি শূন্য বল অনুভব করবে, অথবা কি হবে, নিরপেক্ষ বিন্দু কোথায় হবে। ঠিক আছে, কোথায় তড়িৎ প্রাবল্য তাদের শূন্য হবে। ঠিক আছে, বা সেম হবে। তো এরকম ক্ষেত্রে কি হবে সেটা দেখো। তো এরকম ক্ষেত্রে যেটা হবে, দেখো 1 নম্বরে দেখো, এটা পজিটিভ আমরা ধরে নিব, কি ধরে নিব, যে Q1 থেকে দুটোই সমধর্মের ক্ষেত্রে, দুটোই সমান চিহ্নের ক্ষেত্রে, এটা পজিটিভ নেগেটিভ থাকলেও সেম ভাবেই হবে। যে আমরা কি করব, ধরে নিব, কি ধরবো, যে এভাবে করব ম্যাথগুলোর সমাধান, যে ধরি Q1 থেকে, আচ্ছা এটা দেখেই আবার স্কিপ করো না, কারণ এটা একটু ভিন্নতা আছে। ঠিক আছে, Q1 থেকে x পরিমাণ দূরে কি কি লিখবো, যে নিরপেক্ষ বিন্দু অবস্থিত, মানে কোনো বল, কোনো পাশে কোনো বল অনুভব করবে না, কোনো তড়িৎ প্রাবল্য অনুভব করবে না, কিচ্ছু অনুভব করবে না। ঠিক আছে, নিরপেক্ষ বিন্দু অবস্থিত। আচ্ছা, আমি দ্রুত বলতে যদি একটু অনেক সময় সিলি মিস্টেক হলে তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আচ্ছা, বিন্দু অবস্থিত এটা ধরতে হবে। মনে করো এখানে নিরপেক্ষ বিন্দু অবস্থিত, এই চার্জটার এখানে, এই চার্জটাকে ধরলাম কিউ। ঠিক আছে, যে ওরা বলবে যে কোনো চার্জকে মনে করো, প্রশ্নে বলবে যে +5 কুলম +10 কুলম্ব এর মধ্যবর্তী দূরত্ব এত, এদের মধ্যে সংযোগকারী সরলরেখার কোথায় এটাকে আরেকটা চার্জ দিয়ে রাখবে, এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যেটা চার্জেই দেখ না কেন কোনো সমস্যা নেই, এটা যে কোনো একটা চার্জ হতে পারে। এত চার্জকে কোথায় রাখলে, মানে কোথায় নিরপেক্ষ বিন্দু অবস্থিত হবে। ঠিক আছে, যে কোথায় এটা কোনো বল অনুভব করবে না, শূন্য বল অনুভব করবে এই চার্জটা, তখন বলবা যে Q1 থেকে x পরিমাণ দূরে এই কিউ চার্জকে রাখলে কি হবে, সে কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, বা তার কি হবে, তড়িৎ প্রাবল্য এখানে অনুভব করবে না। ঠিক আছে, তখন এটা যদি x হয়, এটা কি হবে দেখো তো, এটা d - x হবে না? অবশ্যই হবে, এটা তোমাকে আগেও দেখাইছিলাম। পুরোটার দূরত্ব যদি d হয়, এটার দূরত্ব যদি x হয়, তাহলে এটার দূরত্ব d - x হবে। ঠিক আছে, তাহলে দেখো এটার মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য কত হবে, ধরলাম E1 ইকুয়াল টু কি, k ইন্টু এই যে Q1 বাই কি
এক্স স্কোয়ার হবে না? কিছুক্ষণ আগে এরকম ম্যাথ করলাম, তাই না? কে ইন্টু কি Q1 বাই এক্স স্কোয়ার, আর ই টু কি হবে? কে ইন্টু কি Q2 বাই এক্স ডি মাইনাস এক্স হোল স্কোয়ার হবে না? এখন এটা কখন নিরপেক্ষ হবে? যখন এটার তড়িৎ প্রাবল্য আর এটার তড়িৎ প্রাবল্য সেম হবে, বা এদের মধ্যবর্তী বল আর এদের মধ্যবর্তী বল যখন সেম হবে তখনই এটা নিরপেক্ষ হবে, তাই না? এটা এদিকেও যাবে না, এটা এদিকেও যাবে না। তার মানে অর্থাৎ কি লিখতে পারি, যে এখানে লিখতে পারি যে অর্থাৎ কি E1 ইকুয়াল টু E2, বা কি লেখা যায় কে ইন্টু Q1, এই যে E1 এটা বাই এক্স স্কোয়ার ইকুয়াল কে ইন্টু কি Q2 বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার লেখা যায়। ওকে, বা এই যে কে আর কে কাটাকাটি যায় না, এই যে এই কে আর এই কে কাটাকাটি যায় না, অবশ্যই কাটাকাটি যায়। তাহলে কি হয় Q1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু Q2 বাই ডি মাইনাস এক্স কি হোল স্কোয়ার। ওকে ওকে, এরপর দেখো কি লেখা যায়, এরপর দেখো কি লেখা যায় যে বা, বা কি লেখা যায় এটা বলো তো দেখি, কি লেখা যায়? এটাই বুঝতেছো না? এই ডি মাইনাস এক্স হোল স্কোয়ারকে উপরে দিব, এদিকে আর করে দিব, আর এটাকে নিচে দিব। ডি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই যে Q2 উপরে আছে, এই এটা আর হয়ে নিচে Q1 হয়েছে, বা ডি মাইনাস এক্স এটাকে যদি আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে রুট করে দিই, বর্গ না রুট করে দিই, তাহলে উপরে থাকবে ডি মাইনাস এক্স আর নিচে থাকবে এক্স, আর এখানে কি হবে রুট ওভার অফ Q2 বাই Q1 হবে, তাই না? বা কি লেখা যায়, এই যে ডি বাই এক্স লেখা যায় না, লেখা যায় মাইনাস এক্স বাই এক্স লেখা যায় না, লেখা যায় এভাবে লেখা যায় ডি বাই এক্স মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কি রুট ওভার অফ Q2 বাই Q1, কি এটা লেখা যায় না? রুট ওভার অফ Q2 বাই Q1 হচ্ছে। কিছু বুঝতেছো? বুঝার কথা। দেখো এরপর কি হয়, এরপর দেখো কি হয় যে বা ডি বাই এক্স তো আছেই, তাই না? মাইনাস এক্স বাই এক্স কি হয় 1, এক্স বাই এক্স 1 হয়, তাই না? আর উপরে থাকে Q2 বাই Q1 রুট ওভার অফ Q2 বাই Q1, তাই না? বা তাহলে কি লেখা যায়, এই যে ডি বাই এক্স এমনি রাখলাম, 1টাকে ওই পাশে নিয়ে যাব, আগে Q2 বাই Q1 লিখলাম এটা, আর এটা মাইনাস 1টা এই পাশে গেলে প্লাস 1 হয়, তাই না? প্লাস 1 হয়। ওকে, তারপর বা কি লেখা যায়, ডি বাই এক্স উল্টা যদি দেই, এক্স বাই ডি করি, এক্স বাই ডি ইকুয়াল টু কি লেখা যায়, এটা নিচে নিচে মনে মনে 1 আছে না? হ্যাঁ অবশ্যই আছে, উপরে 1 আর নিচে রুট ওভার অফ Q2 বাই Q1, এটা পুরোটার উপর রুট, ঠিক আছে, প্লাস 1, তাই না? এটা লেখা যায় না? এরপর দেখো কি, এক্সকে যদি রাখি এটা আর গুণ হয়ে উপরে যায় না, অতএব এক্স ইকুয়াল টু কি আর গুণ হয়ে উপরে যায়, উপরে ডি থাকে আর নিচে কি রুট ওভার অফ Q2 বাই Q1 প্লাস 1। এটাই মূলত কি, এটাই মূলত কি, এটাই মূলত নিরপেক্ষ বিন্দুর অবস্থান, যে Q1 থেকে এক্স পরিমাণ দূরত্বে যত দূরত্বে থাকবে, এই যে এটা দিয়ে বের করা যাবে এক্স, এই সূত্র দিয়ে। কিন্তু এভাবে তোমাদের সৃজনশীলে এভাবে প্রসিডিউর আগায়ে এভাবে এনে তারপর মান বসায় দিতে হবে। ওকে, আশা করি বুঝছো যে এটাই তাহলে হবে কি, এটাই মূলত কি, যে সেই কাঙ্ক্ষিত নিরপেক্ষ বিন্দুর অবস্থান। তো এটা তো আমরা শিখলাম কি, দুটো যখন পজিটিভ পজিটিভ হবে অথবা নেগেটিভ নেগেটিভ হবে তখন এদের মধ্যবর্তী কোথাও হবে। যখন পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভ হবে তখন কি হবে, চলো আমরা এরপরে শিখবো যে ওই ক্ষেত্রে কি হবে। আচ্ছা, এইবার আমাদের যেটা হবে যে বিপরীত চিহ্নের চার্জের ক্ষেত্রে, ঠিক আছে, মানে বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে কি হবে সেটা আমরা মেন করব, ঠিক আছে। তো বিপরীত চিহ্নের চার্জের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে যদি Q1 একটা থাকে, মনে করো মাইনাস Q1, এটা মনে করো মাইনাস Q1 চার্জ, ঠিক আছে, আর এটা মনে করো প্লাস Q2 চার্জ, মানে এটা -5 আর এটা +10 কুলম্ব এরকম থাকবে, বুঝো নাই? একটা মাইনাস থাকবে একটা প্লাস থাকবে। তখন তোমরা কি করবা, তখন এটার মধ্যবর্তী দূরত্ব মনে করো কি সেম পরিমাণ, মনে করো ডি দূরত্ব, ঠিক আছে। তো তখন তোমরা কি করবা, যে এক্স দূরত্বটাকে কোথায় লিখবা, যে তোমরা এখানে লেখো না, এখানে কি, এখানে আমাদের লেখা লাগবে না, যে এই যে সমাধান দিয়ে লিখবো না আমরা, যে ধরি কি লিখবো, ধরি অমুক চার্জ থেকে এক্স দূরত্বে। তখন তোমরা কি করবা, তখন যেটা কম পরিমাণ চার্জ সেটা, এই যে -20 যদি -20 কুলম্ব থাকে আর এখানে যদি +5 কুলম্ব থাকে, তাহলে কোনটা ছোট, এই যে -20 কুলম্বটা ছোট না, কারণ এটা নেগেটিভ, ঠিক আছে। এই যে মাইনাস চিহ্ন যেটা থাকবে তোমরা সেটা লিখবা, যে এখানে মনে করো এক্স দূরত্বে, এই যে এই চার্জ থেকে মনে করো এক্স দূরত্বে এই কিউ চার্জটাকে যদি রাখো, তখন কি হবে, সেটা শূন্য বল অনুভব করবে, বুঝো নাই? আকর্ষণ বিকর্ষণের বাইরে চলে যাবে। নিরপেক্ষ বিন্দুটা এখানে হবে, যে এক্স দূরত্বে, এটা থেকে এক্স দূরত্বে আকর্ষণ নিরপেক্ষ বিন্দু হবে, ঠিক আছে। তখন তখন তোমরা কি লিখতে পারো, এখন তোমরা এইখানে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে কি লিখতে পারো, যে কি ধরি এই যে -Q1 এত থেকে এক্স দূরত্বে কি নিরপেক্ষ বিন্দু, নিরপেক্ষ বিন্দু অবস্থিত। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা জাস্ট কয়েক মিনিট একটু সাইলেন্ট রাখি।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে। দেখো তাহলে কি লিখবা যে Q1 থেকে, এই যে Q1 থেকে যে x দূরত্বে এই Q বিন্দুর নিরপেক্ষ মানে নিরপেক্ষ বিন্দু অবস্থিত, ঠিক আছে? Q1 থেকে x দূরত্বে নিরপেক্ষ বিন্দু অবস্থিত। তখন তখন তোমরা কি লিখতে পারো বলো তো? মানে তখন তোমরা এখানে কি লিখতে পারবে? মানে এতক্ষণ যে শিখলা, এই শিখার ভিত্তিতে একটু চিন্তা করো দেখি কি লিখতে পারবা। একটু চিন্তা করো। এটার আমরা কি প্রথমে কি করব দেখো তো। প্রথমে এটা থেকে এটার যে কি তড়িৎ প্রাবল্য সেটা ইকুয়াল টু এটা থেকে এটার যে তড়িৎ প্রাবল্য সেটা, এটা আমরা লিখতে পারি না? তার আগে বলো এটার দূরত্ব যদি এক্স হয় আর এটার দূরত্ব যদি ডি হয়, তাহলে এই যে এটার পুরোটা দূরত্ব কত? ডি প্লাস এক্স না? অবশ্যই। তাহলে আমাদের E1 কি হবে? E1 E1 মানে তড়িৎ প্রাবল্য কি হবে? এটা থেকে এটার তড়িৎ প্রাবল্য কি হবে? কে ইন্টু, এভাবে শিখিনি আমরা, কে ইন্টু কি কি বলো, কে ইন্টু কি হবে বলো? কে ইন্টু Q1 বাই এটার দূরত্ব এক্স স্কোয়ার, এটা লিখে নিই। আবার E2 কি হবে? E2 কে ইন্টু Q2 কত? এই যে Q2 বাই কি ডি প্লাস এক্স, মানে এটা থেকে এটার মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য, এটা থেকে এটার তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? এভাবে লিখবা। যখন পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে তখন আমি যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে করবা, কোনো ম্যাথ ভুল হবে না, ঠিক আছে? তাহলে এটা যখন এই দুটো যখন E1 আর E2 যখন সমান হবে তখনই না নিরপেক্ষ বিন্দুটা এটা পাবে, মানে এটা যে পরিমাণ এটাকে ধাক্কা দেবে এটা সেম পরিমাণ যদি আকর্ষণ করে, এটা দেবে ধাক্কা আর এ করবে আকর্ষণ, এটা করবে বিকর্ষণ, এ করবে আকর্ষণ, এটা ধাক্কা দেবে আর এ টেনে নেবে। যখন সমান হবে, এ যত বলে টেনে নিচ্ছে বা যত তড়িৎ প্রাবল্যে টেনে নিচ্ছে আর এ যত বলে বিকর্ষণ করতেছে বা যত তড়িৎ প্রাবল্যে বিকর্ষণ করতেছে, সমান সমান যখন হবে তখন এখানে স্থির থাকবে, এর টানাও কাজ করবে না, এর ধাক্কাও কাজ করবে, ঠিক আছে? এটাই হবে না? তার মানে অর্থাৎ কি লেখা যায় যে অর্থাৎ E1 ইকুয়াল টু E2, বা কি লিখবো? কে আছে কেই থাকবে, এই যে এটা E1 লিখতেছি Q1 বাই এক্স স্কোয়ার, বা এখানে কি কে ইন্টু Q2 বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে যে কে এটাও কাটা এটাও কাটা, তাই না? ঠিক সেম ভাবে দেখো কি হবে যে বা এই যে এটাকে আমরা আর গুণ করে এখানে নিয়ে যাব, উপরে লিখবো ডি প্লাস এক্স হোল স্কোয়ার আর নিচে করবো কি এক্স স্কোয়ার, আর এটাকে আর গুণ করে এখানে আসবো, উপরে Q2 আছে আর নিচে থাকবে Q1। এখন দুটোকে আমরা আবার বর্গমূল করব, রুট করে দিব, কি হবে তখন? যে বা এই যে বর্গমূল রুট আর এই যে স্কোয়ার উঠে যাবে, তাহলে ডি প্লাস এক্স থাকবে আর নিচে থাকবে এক্স, আর এখানে থাকবে কি, এখানে থাকবে রুট ওভার অফ Q2 বাই Q1, তাই না? বা কি লেখা যায়? বা এই যে ডি বাই এক্স লেখা যায় প্লাস এক্স বাই এক্স লেখা যায়, তাই না? ডি বাই এক্স প্লাস এক্স বাই এক্স এভাবে লেখা যায়, এটা ম্যাথমেটিক্যাল। এটা আবার বলো না যে ভাইয়া এটা কোথা থেকে আসলো, মানে অনেকেই আছে বলতে পারে, ঠিক আছে? তোমরা যারা অ্যাডভান্স তারা তো লিজেন্ড, যারা জিনিয়াস, তাই না? কিন্তু অনেকেই আছে এরকম, ডি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি রুট ওভার অফ Q2 বাই Q1। আমি মূলত এটা যারা একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর সবার জন্য বানাচ্ছি, ঠিক আছে? এই জন্য গ্রামে যারা অনেকেই বুঝে না, গ্রামের যে সবাই আবার এরকম তা বলতেছি না, কিন্তু মোটেই না, গ্রামে অনেক অনেক মেধাবী আছে যারা বুয়েট রুয়েট মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে, ঠিক আছে? যে বা কি লিখবো যে ডি বাই এক্স এটা থাকবে, প্লাস ওয়ানটা ও পাশে গিয়ে মাইনাস ওয়ান হবে, তাই না? Q2 বাই Q1 মাইনাস ওয়ান, তাই না? যে বা এরপর আমরা উল্টাই দেবো, উপরে এক্স লিখবো নিচে ডি লিখবো, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটারও নিচে মনে মনে ওয়ান আছে, তাই না? তাহলে উপরে ওয়ান নিচে কি রুট ওভার অফ Q2 বাই Q1 মাইনাস ওয়ান, তাই না? যে বা এখানে লিখবো, আমরা যেন লাইন খুবই কম লাগে এই জন্য আমরা এক লাইনে লিখে গেছি, ঠিক আছে? তোমরা নিচে নিচে অবশ্যই লিখবা। এক্স কে যদি এখানে রেখে দেই তাহলে ডিটা আর গুণ হয়ে উপরে যায় না? তাহলে উপরে ডি, নিচে আছে কি রুট ওভার অফ Q2 বাই Q1 মাইনাস ওয়ান, আগেরটা কি ছিল প্লাস ওয়ান, এখানে আসছে মাইনাস ওয়ান, ঠিক আছে? এটাই মূলত পার্থক্য, এই যে এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এই সূত্র একদম মুখস্থ করে তোমরা এমসিকিউতে কাজে লাগাতে পারবা, আর সিকিউতে লেখার সময় তোমরা কি করবা, এই এভাবে প্রসিডিউর আগাবা, ঠিক আছে? এই যেখানে Q1 Q2 ধরছি তোমরা সেখানে চার্জ যেগুলো দেওয়া থাকবে সেগুলো ধরবা। তো এখন আমরা কি করবো, আমরা দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম জাস্ট সলভ করব। কেন? আমরা পরে তো বোর্ড কোশ্চেন সলভ করবোই, এখন আমরা এই দুটো, এই প্রথম ক্ষেত্রে আর এই যে দ্বিতীয় ক্ষেত্রে কি ধরনের প্রবলেম আসতে পারে সেটা জাস্ট দুটো ম্যাথ আমরা করবো। ওকে, তো চলো দেখা যাক ম্যাথ কি আছে। তো এই হলো তোমাদের ম্যাথ, সেখানে কি ছিল দেখো, একটু ভালো করে দেখো। যে প্রশ্ন হচ্ছে কি, যে প্লাস 40 কুলম ও প্লাস 10 কুলম দুটি আধান পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যবর্তী সংযোগ সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তো আমরা কি লিখবো, আমরা সুন্দর করে লিখবো কি, যে সমাধান। তো এখানে কি প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে কি, এখানে দুটোই কি সমচিহ্নের, এটাও প্লাস 40 কুলম এটাও প্লাস 10 কুলম। এখানে যদি প্লাস নাও দেওয়া রাখতো, শুধু 40 কুলম আর 10 কুলম দেওয়া থাকতো, তোমাদের ধরে নেওয়া লাগতো কি এটা পজিটিভ 40 কুলম আর পজিটিভ 10 কুলম, ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই কি করব, শুরুতে আমরা জাস্ট একটু চিত্র আঁকার চেষ্টা করবো, কারণ তখন আমাদের একটু সহজ হয়, তাই না? তখন আমাদের খুবই সহজ হয়, এটা তোমরা ওইভাবে করবা, স্যারও খুশি হবে। এই হচ্ছে প্লাস 40 কুলম আর এখানে কি এই হচ্ছে প্লাস 10 কুলম, ঠিক আছে? এভাবে আঁকা শুরু করবা, ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেয়াই আছে, কি দেয়া আছে কি, যে 50 সেন্টিমিটার, ঠিক আছে? এই 50 সেন্টিমিটারকে তোমরা আবার কি করবা,
এটাকে আবার মিটারে নিবা, মিটার নিলে কি হবে, মিটার নিলে কি হবে, এই যে এখানে দেখো 50 সেন্টিমিটার ইকুয়াল টু কি 50/100 মিটার, তাই না, মানে 0.5 মিটার। ওকে, তার মানে এটা কিন্তু কি 0.5 মিটার, মিটারে নিতে হবে, ঠিক আছে, এসআই এককে নিতে হবে, ঠিক আছে। তো তাহলে এরা কি বলছে যে এদের মধ্যবর্তী সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আমরা ধরবো কি মধ্যবর্তী সরলরেখার কি, মনে করি যে +40 কুলম্ব চার্জ থেকে যে কোনো একটা থেকে, ঠিক আছে, কিন্তু পজিটিভ পজিটিভ এটা আসার জন্য যে কোনো একটা থেকে আমরা ধরবো যে এক্স দূরত্বে, যে ধরি কি করবো, এই যে আগে এখানে লিখবো ধরি +40 কুলম্ব চার্জ থেকে কি এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এক্স দূরত্বে কি মনে করো এই এখানে, এখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। এখানে তাহলে কি তড়িৎ প্রাবল্য কেন শূন্য হয়, তড়িৎ প্রাবল্য কেন শূন্য হয়, এটা যে বলে এটাকে বিকর্ষণ করবে, এটা যে বলে এটাকে বিকর্ষণ করবে, দুটো যখন সমান হবে তখনই কি এটাও যে বলে ধাক্কা দেবে বা বিকর্ষণ করবে, এটাও সেই বলে ধাক্কা দেবে বা বিকর্ষণ করবে, তখন এটা এখানে স্থির হয়ে থাকবে, কোনো ধাক্কা কোনো দিকে কাজ করবে না। এটা অনেকবার বলছি, এখন থেকে আর বলবো না, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এই যে E1 কি হবে তড়িৎ প্রাবল্য, এটার মনে করো তড়িৎ প্রাবল্য E1, আর এই এক্ষেত্রে এটার তড়িৎ প্রাবল্য মনে করো E2। এটা কি হবে, এটা যদি x দূরত্ব হয়, এর মধ্যবর্তী এখান থেকে যদি x দূরত্ব হয়, তাহলে এখান থেকে এটা কত হবে, পুরোটা হচ্ছে 0.5, এখান থেকে x, তাহলে এটা কি 0.5 মাইনাস এক্স, তাই না, 0.5 মাইনাস এক্স। ওকে, তাহলে E1 কি হবে, এর মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য কি হবে, E1 ইকুয়াল টু কে ইন্টু কি এই যে 40 কুলম্ব বাই কি আর স্কোয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার, এখানে আর হচ্ছে এক্স, ঠিক আছে। আর E2 কি হবে, E2 ইকুয়াল আবার কে ইন্টু এই যে +10 কুলম্ব, তাই না, 10 কুলম্ব ইন্টু এখান কি আর কিচ্ছু নেই, তাই না, আর কিচ্ছু নেই, এখানে কি হবে, এখানকার আর কি হবে, আর হচ্ছে কি 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে অর্থাৎ কি হবে, অর্থাৎ তারা সমান হবে, E1 ইকুয়াল টু E2 হবে, বা আমরা আবার এক লাইনে করবো কি কে ইন্টু এই যে 40 বাই কি এক্স স্কোয়ার ইকুয়াল টু আবার কি কে ইন্টু 10 বাই কি 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে আমি আবার কেটে দিচ্ছি এই দুটো, তোমরা আবার এই পেন এই কালার দিয়ে কাটার প্রয়োজন নেই, তোমাকে বোঝানোর সুবিধার্থে আমরা গ্রিন কালার দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। বা কি হবে, ওই সেম ভাবে এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, আমি দ্রুত যেহেতু করতেছি, একটু ভুল হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, হ্যাঁ, তোমরা কমেন্টেও জানাতে পারো, ঠিক আছে, আমি একদম সাথে সাথে রেসপন্স করব। ওকে, বাকি বর্গ করে দেবো, আবার এটাকে রুট করে দেবো, বর্গ না রুট, তাহলে কি হবে 0.5 মাইনাস এক্স বাই নিচে থাকবে এক্স, আর উপরে থাকবে কি 10 বাই এই যে 40, ঠিক আছে। বা 0.5 বাই এক্স লেখা যায় মাইনাস এক্স বাই এক্স লেখা যায়, 0.5 বাই এক্স মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কি আগে যা ছিল তাই 10 বাই 40, বা 0.5 বাই এক্স, তাই না, ইকুয়াল টু কি না ইকুয়াল না মাইনাস কি হবে, মাইনাস এক্স বাই এক্স মানে 1 মাইনাস 1 √10 বাই 40। দ্রুত করার কারণ হচ্ছে তো তোমরা যেন কম সময়ে ভালো কিছু বেশি কিছু শিখতে পারো, ঠিক আছে। তাহলে 0.5 বাই এক্স ইকুয়াল টু কি -1 আছে, ওই পাশে যে কি হবে +1 হবে, +1, ঠিক আছে। বা কি লিখতে পারি, এক্সটাকে উল্টা দিই, এক্স উপরে নিচে 0.5 লিখি, এক্স উপরে নিচে 0.5, তাহলে এই ডান পক্ষ উল্টা দিতে হবে, পুরোটা উল্টা দিতে হবে, উপরে 1 থাকবে আর নিচে কি √10 বাই 40। তারপর কি দেখো, আচ্ছা কোথাও কি ভুল হয়েছে, দেখো তো কোথাও ভুল হয়েছে কিনা, E1 E2, E1 কি এটা, ঠিক আছে, নিচে আসছে কি 40, ওকে, ঠিক আছে, কোথাও ভুল হয়নি, +1, বা এই যে এটাকে আমরা জাস্ট আর গুণ করে দিব, এখানে এক্স থাকবে আর উপরে 0.5 বাই কি √10 বাই 40 +1। এটাই তোমার ওই সূত্রটার মতো দেখা যায় না, দেখো তো, এই যে এই সূত্রটার মতো দেখা যায় না, আগে যে সূত্রটা লিখছিলাম কে ইকুয়াল কি এই যে ডি মানে মোট দূরত্ব যেটা সেটা বাই √Q2 বাই Q1 +1, এটা ছিল না আগে যে সূত্রটা আমরা শিখলাম, দেখো ঠিক সেম পরিমাণে আসছে। এই যে ডি হচ্ছে কি মধ্যবর্তী ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স 0.5 মিটার, তাই না। এই যে Q2 কি, এখানে Q2 এই যে 10, এই যে এখানেও 10 আসছে, Q1 কি, এই যে এটা আসছে Q1, এটা Q1, তাই না, +1, দেখো ঠিক সেম পরিমাণ আসছে। এরপর তোমরা কি করবো, এরপর ইকুয়াল টু দেখে কি করবা, জাস্ট এখানে ইকুয়াল টু দিয়ে ক্যালকুলেটর যে মান আসবে সেই মানগুলো বসাই দেবে, এটা মিটার এককে। তাহলে পরে লিখবা কি, অতএব কি লিখবা যে 40 কুলম্ব থেকে এই যে মিটারটা আসছে এত মিটার দূরত্বে কি প্রাবল্য শূন্য, তাই না, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট টাইপের ম্যাথটা করবো।
আচ্ছা এইবার দেখো আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে যেটা সেটার মতো একটা ম্যাথ আছে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা বুঝলাম কি বলছে এখানে, যে দুটি আধান 40 কুলম্ব ও -7 কুলম্ব পরস্পর থেকে 70 মিটার দূরে অবস্থিত। -7 কুলম্ব চার্জ থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ কি এই যে এই চার্জ থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো আমরা কি ভিন্ন ধরনের যখন চার্জ থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম যখন থাকবে তখন কি করব, তখন আমরা এই যে নেগেটিভটা থেকে x দূরত্বে ধরবো, তাই না? তো আমরা তাহলে সমাধান দিই। সমাধান আমরা প্রথমে একটু চিত্রটা আঁকি। মনে করো এটা 40 কুলম্ব, ঠিক আছে। আর কি মনে করো এই যে এটা, অথবা এখানে লিখলাম, এখানে এটা হচ্ছে -7 কুলম্ব, ঠিক আছে। তো তাহলে আমাদের কি করতে হবে, ধরতে হবে ছোটটা থেকে, মাইনাস যেটা থাকবে সেটা থেকে ধরবো। যে কি ধরি, -7 কুলম্ব চার্জ থেকে x দূরত্বে কি, কি ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, শূন্য হবে। x দূরত্ব কি, এই যে এটা থেকে মনে করো এই দূরত্ব x দূরত্ব। আর এদের মধ্যবর্তী দূরত্ব কি দেয়া আছে, দেখো কি দেয়া আছে, যে 70 মিটার দেয়া আছে, তাই না? আর এটা হচ্ছে x, তাহলে কি পুরোটা কি হবে 70 + x, তাই না? এটাই তো হবে, তাই তো? ওকে, এখন তাহলে কি হবে এখানে, E1 কি হবে, E1 = কি হবে k × E1 কোনটা, হচ্ছে এটা থেকে এটা হচ্ছে E1, আর এটা থেকে এটা হচ্ছে E2। এটা থেকে এটা E1 হলে কি হবে, k × Q1 কোনটা, তাহলে এই যে 7 কুলম্ব, ঠিক আছে, বাই x কোনটা, মানে আর কোনটা, এটার মধ্যে অতিরিক্ত x²। আর E2 কি হবে, k × এই যে 40 কুলম্ব, তাই না, বাই এটা থেকে এটার মধ্যে অতিরিক্ত কত, 70 + x না, 70 + x তার উপরে স্কোয়ার। অর্থাৎ কি হবে, সমান সমান, তাই না? সমান সমান হওয়া লাগবে, E1 = E2। তাহলে কি বা কি লেখা যায়, k × 7 বাই নিচে x², তাই না? আর এখানে 40 বাই k × 40 বাই কি 70 + x, তারপর কি হোল স্কোয়ার। এরপর কি বা এই যে k আর k কাটাকাটি যাবে, উপরে থাকবে 7 বাই x², আর এখানে থাকবে কি 40 বাই 70 + x হোল স্কোয়ার, ঠিক আছে। যে বা কি লিখবো আমরা, একদম রুট টুট করে যদি তুলে দেই তাহলে উপরে থাকবে 70 + x, নিচে থাকবে x, তাই না? আর এখানে থাকবে √ কি থাকবে 40 বাই কি এই যে 7। বা কিভাবে হয়েছে তোমরা একটু বুঝো, আগের না বুঝলে আগেরটাও একটু দেখো, ঠিক আছে, রুট টুট করে। এরপর 70 বাই x প্লাস x বাই x ইকুয়াল টু √ 40 বাই কি 7, ঠিক আছে, বা কি হবে, বা এই যে 70 বাই x ইকুয়াল টু কি √ 40 বাই 7 -1, কারণ এই যে x আর x কাটাকাটি 1 হয়, +1 আছে এখানে গিয়ে -1। বা কি লেখা যায়, x ইকুয়াল টু কি লেখা যায়, যে উল্টায় যখন দেবো তখন উপরে থাকবে কি, উপরে থাকবে এই যে 70, ঠিক আছে, আর নিচে থাকবে কি √ 40 বাই 7 -1, ঠিক আছে। এটা দেখো ওইটার মতোই, এটা কিভাবে হয়েছে, যে উল্টা দিয়েছি তারপর আর গুণ করে দিয়েছি। এটা দেখো ওইটার মতো না, এই যে x ইকুয়াল কি d বাই √ Q2 বাই Q1 -1। এই যে সূত্রটা আমরা এতক্ষণ প্রুফ করছিলাম তখন কিভাবে আসলো এটা তো দেখাইছিলাম। এটার মতোই এটা আসে নাই, এটার মতোই এটা আসছে। তার মানে এটা ইকুয়াল টু যত হবে কি, এটা ইকুয়াল টু যা হবে আমরা তাই লিখবো, ঠিক আছে, এত মিটার। যে তখন লিখবো যে কি, অতএব কি লিখবো, যে অতএব -7 কুলম্ব চার্জ থেকে x এত মিটার দূরত্বে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো আশা করি বুঝছো, এই টাইপের এখানেই শেষ। আচ্ছা এইবার আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। তড়িৎ বিভবে কি বলছে দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎ বিভব বলে। কিছুই বুঝো নেই আমি জানি। দেখো এইখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এটা বোঝার পর আমরা এই টাইপের ম্যাথটা করব, সমস্যা নেই। প্রথমে বলছে কি যে আমরা চিত্র এঁকে দেখাই, ঠিক আছে, চিত্র এঁকে দেখালে বুঝবো হয়তো। তো সেটা বলছে যে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মনে করো কি এটা একটা কি তড়িৎ ক্ষেত্র, তাই না, ধরে নাও, কি ধরবা, এটা একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এর ভিতরে কোনো বিন্দুতে অসীম থেকে কিছু বুঝছো, এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে একটি একক ধনাত্মক, মনে করো 1 কুলম্ব চার্জের একটি আধানকে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বলে কি তড়িৎ বিভব। আশা করি বুঝছো। তার মানে ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু W/Q হবে। W/Q মানে কিউ যদি একক ধনাত্মক আধান হয় তাহলে দেখো ভি ইকুয়াল W হবে। এই কিউটা যদি একক হয়, একক ধনাত্মক আধান হয়, এখানে 1 যদি হয় তাহলে ভি ইকুয়াল W, মানে যে পরিমাণ কাজ হবে সেটাই তড়িৎ বিভব, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের একটা এটা একটা যদি চার্জ হয়, এর চারপাশে তো একটা অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্র, তাই না। এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে
অসীম থেকে কোনো একটি একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ হয় সেই কাজের পরিমাণই হলো কি তড়িৎ বিভব। ঠিক আছে, প্রশ্ন কিভাবে থাকবে দেখো, প্রশ্ন যেভাবে থাকবে যে একটি বিন্দুতে 5 মাইক্রোকুলম মানের আধান আনতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, যা যদি ওই বিভবের মানে ওটার যদি তড়িৎ বিভব 150 ভোল্ট হয়, তখন কি করবে তুমি যে জাস্ট সমাধান দিবা, সমাধান এগুলো এমসিকিউতে আসবে, তুমি জাস্ট ডিরেক্ট সূত্র বসাই দিবা যে কি আমরা জাস্ট তোমাকে দেখাচ্ছি যে কি ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। এখানে কি এখানে কি এখানে আমাদের বের করতে বলছে কি কাজ নির্ণয় করতে বলছে, কৃত কাজের পরিমাণ, তার মানে ডব্লিউ বের করতে বলছে। আর ভি দেওয়া আছে কত 150 ভোল্ট, তাই না? কিউ দেওয়া আছে কত 5 মাইক্রোকুলম। মাইক্রোকুলম থেকে কুলম নিতে গেলে কি করা লাগে 5 × 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে, এটা কুলম। তার মানে বা ডব্লিউ ইকুয়াল টু কি আমরা আর গুণন করে দেবো ভি কিউ, তাই না? বা ডব্লিউ ইকুয়াল টু ভি কত 150 গুণন কি 5 × 10⁻⁶ জুল। ঠিক আছে, তাহলে এই যে এটাই হচ্ছে কাজের পরিমাণ, এখানে গুণ করে যেটা আসবে সেটাই কি কাজের পরিমাণ। ওকে, এরপর দেখো আমরা এরপর যেই টাইপটা নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে কি ধারক ও ধারকত্ব। ঠিক আছে, এরপর আমরা স্থির বিদ্যুতের ব্যবহার দিয়ে এই চ্যাপ্টার শেষ করব। ঠিক আছে, মানে এর উপর কি দুই একটা ম্যাথ করে শেষ করে দেবো, এই অধ্যায় একদম শেষ। এরপর আমাদের কাজ হবে কি, এরপর কাজ হবে আমাদের বোর্ড কোশ্চেন সলভ করা, বোর্ডের এমসিকিউ সলভ করা, টেস্ট পেপারের যাবতীয় কিছু সলভ করা। ঠিক আছে, আর এতদিন যেগুলো শিখলাম এগুলো হচ্ছে যে কনসেপ্ট, এগুলো হচ্ছে কি কনসেপ্ট, এই অধ্যায়ের উপর তোমার পূর্ণ ধারণা। এগুলো যদি না পড়ো তুমি সৃজনশীলও লিখতে পারবে না, এমসিকিউ পারবে না, ক খ কিছুই পারবে না। তো চলো শুরু করা যাক এই টাইপের উপর, যে কি ধারক ও ধারকত্ব। ধারক কি একটি তড়িৎ শক্তি সঞ্চয়কারী যন্ত্র, মানে এটা এমন একটি যন্ত্র যেটা কি তড়িৎ শক্তি সঞ্চয় করতে পারে, তাকে ধারক বলে। বুঝছো, বোঝা শেষ। তড়িৎ শক্তি যে যন্ত্র সঞ্চয় করতে পারে সেটাকে ধারক বলে। আর ধারকত্ব কি, ধারকের চার্জ ধারণ করার ক্ষমতা, এই যে তড়িৎ শক্তি বা চার্জকে ধারণ করার ক্ষমতা যেটা, সেটাকে ধারকত্ব বলে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আর ধারকের সঞ্চিত শক্তি কি হবে, আর ধারক কি হবে, ধারকত্ব কি হবে, সেটাই আমাদের বের করতে হবে। তো দেখো আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি সঞ্চিত শক্তি সূত্র। তার আগে ধারকত্বের সূত্র। ধারকত্ব হচ্ছে, ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করি, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সি ইকুয়াল কিউ বাই ভি, এটাই হচ্ছে ধারকত্বের কি সূত্র। এটাকে আমরা যদি এখানে লিখি তাহলে আরো ভালো হয়, সি ইকুয়াল কিউ বাই ভি। ঠিক আছে, ঠিক আছে, এটা কি বুঝছো কিছু? আশা করি বুঝছো, কারণ এখানে না বোঝার আহামরি কিচ্ছু নেই। ঠিক আছে, ওকে। আর এই যে এটা তো ওই সেম সূত্র, ওটাই সূত্র, তোমরা জাস্ট একদম খুব ভালোভাবে এটা জানা লাগবে। ওকে, আর ধারকের সঞ্চিত শক্তি সূত্র কি, সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, ডব্লিউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, সঞ্চিত শক্তির সূত্র। ঠিক আছে, এখান থেকে তোমরা এটাও লিখতে পারো, সি ইকুয়াল কিউ বাই ভি, যেহেতু তাহলে এখানে হাফ সি এর জায়গায় কিউ বাই ভিউ লিখতে পারো, ইন্টু ভি স্কোয়ার, এভাবে লিখতে পারো। তারপর এই ভি আর এই ভি কাটাকাটি গিয়ে হাফ কিউ, এই যে ভি আর ভি কাটাকাটি গিয়ে একটা ভি থাকে। তোমরা এইভাবে যেভাবে ডাটা দেওয়া থাকবে সেই অনুসারে তোমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করবে। কিউ প্রশ্ন যদি কিউ আর ভি এর ভি দেওয়া থাকে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে, সি আর ভি দেওয়া থাকলে এই সূত্র অ্যাপ্লাই করবে, যে কোনো। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের আছে স্থির বিদ্যুতের ব্যবহার। এটা জাস্ট খর মধ্যে কিছু ডিসকাশনমূলক কথাবার্তা আসে, এটাতে থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসে না। তো কি হচ্ছে, আমরা ফটোকপি মেশিন যেটা দেখি সেখানে মূলত স্থির বিদ্যুতের ব্যবহার হয়। ঠিক আছে, ফটোকপি মেশিনে যে ফটো করা হয় সেখানে ব্যবহার হয়, তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা। এরপর আমাদের জ্বালানি ট্রাক আছে। ঠিক আছে, জ্বালানি ট্রাকগুলো আছে না, জ্বালানি ট্রাকগুলা স্থির বিদ্যুতের মানে এখানে দেখা যায় আর কি। কি দেখা যায়, যে জ্বালানি ট্রাকের নিচে দেখবা যে কি লোহার শিকল দিয়ে ঝুলাই রাখছে, যেটা রাস্তার সাথে ঘর্ষণ হয়, ফলে জ্বালানি ট্রাকে যদি কোনো স্থির বিদ্যুৎ তৈরি হয় সেগুলো মানে মাটির মধ্যে যেন চলে যেতে পারে, এই জন্য মূলত রাখে সেখানে শিকল দেওয়া থাকে নিচে। এসব খ নম্বরে আসে, তোমরা পড়লেই বুঝতে পারবা। আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স, ঠিক আছে, এগুলোতেও দেখা যায় স্থির বিদ্যুতের ব্যবহার হয়। আবার বজ্রপাত যে হয় না, বজ্রপাত যখন হয় বিদ্যুৎ চমকায় যখন, তখন স্থির বিদ্যুতের এগুলো দেখা যায়। তো এগুলোই মূলত। তো এরপর আমরা দেখি এই যে এর উপরে দুই একটা ম্যাথ করব, করে এই অধ্যায়টা শেষ করব। দেখো আমাদের 13 নম্বর ম্যাথে কি আছে। তো এখানে কি বলছে দেখো, এত মাইক্রোফ্যারাডে ধারকে এত বিভব প্রদান করলে ওই ধারকের সঞ্চিত শক্তি কত। আমরা কি জানি, ওই যে সূত্রটা সমাধান দিব, কি যে সমাধান আমরা জানি, কি জানি, কি সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়াল কি হাফ সি ভি স্কোয়ার, এটা জানি না। সি কি, এই যে মাইক্রোফ্যারাডে আছে এটাকে তোমরা কি লিখবা, হাফ প্রথমে লিখবা, মাইক্রোফ্যারাডকে কি ফ্যারাডেতে নিবা, এই 10⁻⁶ দ্বারা গুণ করে, তাই না, গুণন ভি কত 200 ভোল্ট স্কোয়ার, এটা যেটা আসবে সেটাই।
ঠিক আছে। এরপর দেখো এত বিভব পার্থক্য বিশিষ্ট ধারকে এত জোর সঞ্চিত শক্তি আছে, ওই ধারকের ধারকত্ব কত, ওই একইভাবে ওই একই সূত্র দিয়ে, বুঝছো, যে সমাধান কি ডব্লিউ ইকুয়াল হাফ সিভি স্কোয়ার, তাই না? এখানে ডব্লিউ দেওয়া আছে 0.07 জুল, ঠিক আছে। সি কি, সি আমাদের বের করতে হবে, আর ভি কি 50 ভোল্ট, ঠিক আছে। বা তাহলে কি লেখা যায়, 2 দ্বারা গুণ করব, 2 ইন্টু ডব্লিউ সিভি স্কোয়ার, বা সিভি স্কোয়ার ইকুয়াল 2W, বা কি সি ইকুয়াল 2W বাই ভি স্কোয়ার, বা কি সি ইকুয়াল টু কি, আমার ধারকত্ব বের করতে বলছে, ধারকত্ব মূলত সি, ডব্লিউ দেওয়া আছে, মানগুলো বসায় দিব, 0.7 বাই ভি দেওয়া আছে 50 ভোল্ট, এটার উপর স্কোয়ার, ঠিক আছে। এখানে যে মানটা আসবে সেটাই। তো আশা করি বুঝতে পারছো। এই চ্যাপ্টার আমরা এখানেই শেষ করলাম বলতে কনসেপ্টগুলো সব শেষ করলাম। কনসেপ্টের সাথে যে প্র্যাকটিসগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো আমরা প্র্যাকটিস করছি। মোটামুটি আমরা একদম ফুল প্রিপেয়ার্ড সব কিছু করার জন্য। এখন আমরা সিকিউ এমসিকিউ সব করার জন্য প্রিপেয়ার্ড, ঠিক আছে। আমাদের কনসেপ্ট ভিত্তিক এবং প্র্যাকটিস ভিত্তিক এই অধ্যায়টা শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট কি করবো, বোর্ড প্রশ্নগুলো সলভ করবো, বোর্ডের এমসিকিউ সিকিউ সব সলভ করবো, ঠিক আছে। ভালো থেকো। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি, এভাবে আমি সবগুলো অধ্যায় শেষ করে দিব, ঠিক আছে। তোমাদের সমস্ত অধ্যায় আমি এভাবে একদম প্রত্যেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার করে, সেই কনসেপ্টের উপর ম্যাথমেটিক্যাল প্রবলেম যা আছে আমরা সবগুলো কি করব, একদম A to Z সব ক্লিয়ার করে দিব, ঠিক আছে। ক্লিয়ার করার পর আমরা বোর্ডের সৃজনশীল এমসিকিউ এবং বিভিন্ন কলেজের সিকিউ এমসিকিউ সব আমরা সলভ করব। তো আমার উপর ভরসা রাখো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।